আচ্ছা, সবাই শুনতে দেখতে মোটামুটি পাচ্ছিস নিশ্চয়ই, আশা করি। একটু রিপ্লাই দিয়ে দে, সবাই শুনতে দেখতে পাচ্ছিস? একদম কোনো অসুবিধা নেই। তাহলে স্টার্ট করব 1857 যে রিভল্ট বা 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল তার সম্পর্কে প্রথম আমরা শুরু করব, ঠিক আছে? তারপর আস্তে আস্তে যেমন আগের দিন যাচ্ছিলাম সেইভাবে যাব। হ্যাঁ, রেকর্ড করছে। দেখ, তাহলে প্রথমেই এই নোটেতে কি লেখা আছে এত দেখার তোদের প্রয়োজন নাই। নোটটা শুধুমাত্র আমার রেফারেন্সের জন্য আমি নোটটা এখানে তোদের দেখাচ্ছি। বাকি তোদের বাংলায় নোট তোদের অ্যাপেতে পৌঁছে যাবে, ঠিক আছে? বাংলায় নোট তোদের অ্যাপেতে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আমি এটা তোদের বোঝানোর জন্য, তোদের মানে আমার রেফারেন্স হিসাবে পয়েন্টগুলোকে ধরার জন্য তোদের সামনে এই নোটটা আমি দেখাচ্ছি। জাস্ট শুধুমাত্র নোটের পাই টু পাই লাইন ধরে তোদের পরীক্ষার রেসপেক্টে পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? ইংরাজিতে নোট লেখা আছে দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই তোদের। বাকি খাতা পেন নিয়ে বসবি, সেখান থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তোদের লেখাবো, লিখতে লিখতে যাবি। তাহলে 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহটাকে অনেকে অনেক নামে বলে। কেউ বলে মহাবিদ্রোহ, কেউ বলে না এটা হচ্ছে সিপাহীদের বিদ্রোহ। যারা সিপাহী ছিল, সিপাহী বলতে সেই সময় কাদের অধীনে বল? 1857 আগে অবধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে রুল করেছে। তোদের পলাশির যুদ্ধ বলেছিলাম 1757। ঠিক 100 বছর পর ফের এই 1857 অবধি কি করেছিল না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছিল। এরপর ঠিক এর পরের বছর 1858 সালে কি হয়ে যাচ্ছে না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত কর্তৃত্ব খতম হয়ে যাচ্ছে এবং ডাইরেক্ট কন্ট্রোল কার কাছে চলে যাচ্ছে? ব্রিটিশ রাজা বা রানীর কাছে চলে যাচ্ছে। বলেছিলাম এর পরের বছরই কি হবে না, 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র আসবে। ব্রিটিশ যে রানী আছে সে একটা ঘোষণাপত্র একটা পাবলিশ করবে যে কাল থেকে আমরা কি করব না, কোনো জায়গাকে আমরা দখল করব না, অ্যানেক্স করব না, আমরা এখানে কি করব, সুশাসন প্রতিষ্ঠা করব। গুড গভর্নেন্স অ্যাক্টও বলা হয় ওই আইনটাকে। 1858 যে মহারানীর যে ঘোষণাপত্র সেটাকে গুড গভর্নেন্স অ্যাক্ট বা সুশাসনের অ্যাক্ট, সুশাসনের আইনও বলা হয়ে থাকে। অর্থাৎ সেই দিন থেকে আর কোনো জায়গা ব্রিটিশ কি করবে না, অধিকার করবে না, ঠিক আছে? যে সমস্ত রাজারা আছে তারাই স্বাধীনভাবে রাজত্ব করবে, কিন্তু কার কন্ট্রোলে থেকে? ব্রিটিশ রাজা বা রানীর অধিকারে থেকে, ঠিক আছে? তাহলে যদি একটা প্রশ্ন তোদের দেয় যে কত সাল অবধি কি ছিল না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে রুল করেছিল, তাহলে কোম্পানি বলে 1857 বা 1858 সাল অবধি উত্তর দিবি, ঠিক আছে? তাহলে এই যে 1857 যে রিভল্টটা বলছি, রিভল্ট মানে হচ্ছে বিদ্রোহ, রিভল্ট মানে হচ্ছে বিদ্রোহ। এই বিদ্রোহটাকে কেউ কেউ সিপাহী বিদ্রোহ বলে থাকে। কেন সিপাহী বিদ্রোহ বলছে না, এই সিপাহীদের দ্বারাই এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। কিন্তু কেউ কেউ এটাকে মহাবিদ্রোহের তকমা দেয় যে না, এখানে শুধু সিপাহীরাই পার্টিসিপেট করেনি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এখানে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এখানে পার্টিসিপেট করেছিল তো বটে, কিন্তু সব শ্রেণীর লোকজন একে পার্টিসিপেট করেনি। সুতরাং এটাকে জাতীয় আন্দোলনের পর্যায়ে কিন্তু আমরা ফেলতে পারবো না। এই সম্পর্কে মোটামুটি কম বেশি সমস্ত ঐতিহাসিকই একমত, এটাকে জাতীয় কোনো বিদ্রোহ বলা যাবে না, কারণ সমাজের সমস্ত শ্রেণী এই বিদ্রোহে পার্টিসিপেট করেনি। কারা পার্টিসিপেট করেনি সেই শ্রেণীর মধ্যে একটু গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতে পারে। নিম্নলিখিত কোন বর্গ মহাবিদ্রোহে বা 1857 যে সিপাহী বিপ্লবী সেখানে পার্টিসিপেট করেনি, সেখানে অংশগ্রহণ করেনি? উত্তর কি দিবি? যদি দেখিস যে মধ্যবিত্ত শ্রেণী বা মিডল ক্লাস সোসাইটি যারা ছিল তারা কিন্তু এই বিদ্রোহে পার্টিসিপেট করেনি, কারণ তারা টুকটাক তাদের ভালোই চলে যাচ্ছিল। তারা বেকার মিডিল ক্লাস আদমি কি হয় না, মিডিল ক্লাস আদমি সবসময় আজকের দিনও দাঁড়িয়ে দেখবি কোনো ঝুট ঝামেলা, রাস্তায় কোথায় মারামারি হচ্ছে তো বেকার চলো পাশ কাটিয়ে আমার নিজের একটা সেফ থাকার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এখানেও তার ব্যতিক্রম কিন্তু হয়নি, ঠিক আছে? তো এই 1857 যে রিভল্ট হয়েছে এর পিছনে অনেক কারণ এখানে বিদ্যমান ছিল, ঠিক আছে? কিন্তু সেই সমস্ত কারণ তোদের জানার কোনো প্রয়োজন নেই, আমি তবুও অল্প অল্প করে বলতে বলতে যাব। এখানে সিপাহীরা পার্টিসিপেট করেছিল, ঠিক আছে? সিপাহীরা পার্টিসিপেট করে, জমিদার শ্রেণী পার্টিসিপেট করেছিল, পিজেন্ট মানে চাষিবাসী লোকেরা পার্টিসিপেট করেছিল, যারা ট্রেডার্স ছিল অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করতো তারা পার্টিসিপেট করেছিল, ঠিক আছে? আর্টিসানসরা পার্টিসিপেট করেছে, যারা বিভিন্ন কি বলবো ছুতোর, মুচি, কামার, কুমোর এরাও কিন্তু কম বেশি পার্টিসিপেট এখানে করেছিল, ঠিক আছে? বেশ, তো কজেস অফ দ্য রিভল্ট বা রিভল্টের কারণ হিসাবে বলতে গেলে ইকোনমিক কারণ এর পিছনে জড়িয়ে আছে, পলিটিক্যাল রাজনৈতিক কারণ এর মধ্যে ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ ছিল, বা বিভিন্ন সোশিও রিলিজিয়াস কারণও এর মধ্যে জড়িয়ে ছিল, এবং কিছু সবথেকে মেন কারণ হচ্ছে তাৎক্ষণিক যে কারণটা, যে কারণের জন্যই হঠাৎ করে দেখ কোনো একটা বিদ্রোহ তো একদিনে হয়ে যায় না, যে কালকে ও এটা পাস করেছে বা ওই একটা নিয়ম কারণ এনেছে তার জন্য আজকে বিদ্রোহ হয়ে গেল, এরকম ভাবে হয় না। দীর্ঘদিন ধরে মানুষের মনে যে আক্রোশটা ধীরে ধীরে জমা হচ্ছিল জমা হচ্ছিল জমা হচ্ছিল, সেটা শুধুমাত্র কিসের দরকার ছিল? একটা দেশলাই কাঠির দরকার ছিল, একটা আগুনের স্ফুলিঙ্গর দরকার ছিল। তোর মনে ধর কারোর প্রতি ভীষণ রাগ আছে, ক্ষোভ আছে, সেটা তো একদিনে তৈরি হয়নি, তার ব্যবহার, তার আচার, তার কথাবার্তা ধীরে 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 তৈরি হয়েছে। এবার তুই শুধু খুঁজছিস কোন একটা সুযোগের, কোন একটা মকা খুঁজছিস,
সেই সুযোগটা যদি চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে তোর রাগটা কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, তাই না? ঠিক এই একই রকম এখানেও বিস্ফোরণ হয়েছিল, যে তাৎক্ষণিক কারণটা তোরা সবাই মোটামুটি কম বেশি জানিস, যে একটা রিউমার, একটা গুজব ছড়িয়ে পড়েছিল। কি গুজব না, এই সেনা ছাউনির মধ্যে বা কোম্পানির অধীনে যে সমস্ত ভারতীয়রা অ্যাজ এ সিপাহী হিসাবে কাজ করতো, তাদের খাবারে যে আটা ব্যবহার করা হতো, তাদের রুটি খাবার দাবার বন্দোবস্তের জন্য যে রুটি যে আটা দিয়ে তৈরি হতো, সেই আটার মধ্যে একটা গুজব ছড়ায় যে সেখানে কি আছে, বোন ডাস্ট আছে, হাড়ের গুঁড়ো সেখানে নাকি মেশানো হচ্ছে। ঠিক আছে, মেবি হতেও পারে হাড়ের গুঁড়ো মেশানো হচ্ছে। এবার কিসের হাড় না হাড় সেই নিয়ে অনেক গল্প। এবার আরেকটা যে তাৎক্ষণিক কারণ ছিল, এই সময় নতুন এক ধরনের রাইফেল বাজারে আসে। সৈনিকদের মধ্যে এক ধরনের নতুন রাইফেল কি দেওয়া হয়, প্রোভাইড করা হয়। রাইফেলের নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। ঠিক আছে, আজকের দিনে এনফিল্ডের নামে এনফিল্ড বুলেট বাইক চলে। ঠিক আছে, তো সেই এনফিল্ড রাইফেলের এখনকার দিনের মতো তো আর তখনকার বন্দুক ছিল না যে হ্যাঁ ওই ম্যাগাজিন সেখানে লোড করে দিল আর ধাঁধা থেকে মারতে শুরু করলো। ঠিক আছে, ম্যাগাজিন লোডের মতো এরকম ব্যাপার ছিল না, সেখানে কার্তুজ থাকতো, কার্তুজকে মুখ দিয়ে দাঁতে করে কেটে একটা ঠোলের মধ্যে থাকতো, সেই কার্তুজ মুখ দিয়ে কেটে তার ভেতরে কি করতে হতো, ফিল করতে হতো। তো সেই কার্তুজের যে ইয়েটা কাটতে হতো, যে কভারটা, সেই কভারটাই নাকি শুয়োর এবং গরুর চর্বি ইউজ করা হতো, এই ধরনের একটা গুজব সেখানে রটে। এই নিয়ে দেখবি তোর সিনেমাও তৈরি হয়েছে। ঠিক আছে, কোনো কোনো মানে কেউ কেউ বলে থাকে কোনো একজন সিপাহী গিয়ে সেটা দেখেছিল, ডাইরেক্ট সেখানে গিয়ে সেই খবরটা প্রসার পায়, এরকম একটা গল্প শোনা যায়। তো তাৎক্ষণিক যে কারণটা, যেটা ইমিডিয়েট কজ ছিল, সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার। ঠিক আছে, তো ভারতীয়দের মধ্যে একটা ধার্মিক সেন্টিমেন্টটা সব থেকে বেশি কাজ করে, যেটা ইউরোপিয়ান লোকেদের কাজ করে না। তারা সবই খায়, হাতি ঘোড়া ব্যাঙ ছাগল পাগল সবই খায়। ঠিক আছে, কিন্তু ভারতীয়দের মধ্যে হিন্দুদের আলাদা বিচার, মুসলিমদের আলাদা বিচার, যেহেতু এটা ধার্মিক স্বতন্ত্র একটা দেশ, এখানে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে, তাদের খাদ্যাভ্যাসগুলো আলাদা আলাদা। ঠিক আছে, যেমন শুয়োর বা পিগ, সেটা হচ্ছে মুসলিমদের কাছে একটা ট্যাবু হিসাবে ধরা হয়। ট্যাবু মানে হারাম। ঠিক আছে, এই কনসেপ্টে ধরা হয়। আবার গরুর মাংস, গরু ভক্ষণ করাটা হিন্দুদের কাছে পাপ হিসাবে গণ্য করা হয়। এবার যেহেতু এই দুটো জিনিসই এখানে ইউজ আছে, তাহলে হিন্দু পক্ষ কি হচ্ছে, এতে নারাজ হচ্ছে, এবং মুসলিম পক্ষ এতে নারাজ হচ্ছে, তাই না? তো এইটাই গল্পটাই প্রথম কার দ্বারা এই রিভল্ট বা সৈন্যদের মধ্যেও মুখ চাওয়াচাই চলছিল যে আমরা এই রাইফেলের ব্যবহার করব না, আমরা পারবো না এই ধরনের ব্যবহার করতে। ঠিক আছে, কারণ এটা আমাদের ধার্মিক মানে জাত হানির গল্প চলে আসছে, তাই না? কেউ যদি শুয়োরের মাংস খেয়ে নেয় তাকে জাত থেকে বহিষ্কার করা হবে, বা কেউ যদি গরুর মাংস খেয়ে না হয়, তখন তোকার দিনে তো এই ধার্মিক কঠোরতা আরও অনেক বেশি ছিল, সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে তাকে। ঠিক আছে, সুতরাং তারা এই ব্যাপারটাকে নিয়ে বলছিল যে আমরা ইউজ করতে পারবো না, কিন্তু ব্রিটিশরা কি করবে না, বাধ্য হয়েই ব্যবহার করাচ্ছিল। তো এর যে প্রথম যে প্রোটেস্ট কার দ্বারা উঠে আসে না, মঙ্গল পাণ্ডের দ্বারা উঠে আসে। মঙ্গল পাণ্ডে নামে সিনেমাও হয়েছে, আমির খান করেছে, তোরা সবাই জানিস। ঠিক আছে, বেশ, মঙ্গল পাণ্ডে তার পিছনে প্রথম এর প্রতিবাদ করে, এবং মঙ্গল পাণ্ডে একজনকে গুলি করে হত্যাও করেছিল, তারপর মঙ্গল পাণ্ডেকে এক্সিকিউট করা হয়, মঙ্গল পাণ্ডেকে মারা হয়। তো এই ঘটনায় পরবর্তীকালে বিভিন্ন সেনা ছাউনির মধ্যে, বিভিন্ন ব্যাটালিয়নের মধ্যে কিন্তু এর আক্রোশটা ফুলে ফেপে উঠতে শুরু করে। ঠিক আছে, যে মঙ্গল পাণ্ডে পেরেছে তাহলে আমরাও পারবো, এই হিসাবে একটা রিভল্ট চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমত ছড়িয়ে পড়েছিল সৈনিকদের মধ্যে বা সিপাহীদের মধ্যে, সেই কারণেই এই বিদ্রোহের নাম এখান থেকেই পড়ে যায় সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনি। এছাড়াও আরেকটা ইভেন্ট আগে চলতো, যেটাও অনেকটা জাতহানি বা ধর্মহানির মতো ব্যাপার হয়ে যায়। যেমন আগেকার দিনে কি হতো না, হিন্দু সমাজে একটা রীতি ছিল বা একটা কি বলবো কাস্টম বা একটা প্রথা হিসাবে গণ্য করা হতো, যে সমুদ্র পাড়ি দেওয়াটা জাতহানির মতো। ঠিক আছে, সমুদ্র পাড়ি দেওয়াটা বা সমুদ্রের ওপর দিয়ে পার করা যাবে না, সমুদ্র পার করা যাবে না। ঠিক আছে, এই টাইপের একটা কনসেপ্ট তখনকার দিনে ছিল, আজকের দিনে বলছি না, তখনকার দিনে ছিল। ঠিক আছে, তো ভারতীয়দের কি করতে হতো, যে বিভিন্ন জায়গায় যুদ্ধে পাঠানো হতো, সেখানে জাহাজে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। তো এটা ভারতীয়দের কাছ থেকে সমাজচ্যুত হওয়ার একটা ভয় থেকে যেত। ভারতীয়রা বলতো যে আমাদের যাতে করে সমুদ্রের ওপারে যেন নিয়ে যাওয়া না হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্রোটেস্টের আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে সিপাহী মিউটিনি তৈরি হয়েছিল। ঠিক আছে, যেমন পিজেন্ট ক্লাস, চাষিবাসী কেন বিদ্রোহ করবে না, হেভি ট্যাক্সেশন, ট্যাক্স কালেক্ট করা হতো, তার ট্যাক্সেশনের হারকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, বেশি বেশি টাকা ট্যাক্স হিসেবে কালেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এর সাথে সাথে যারা লোন দেয় অর্থাৎ মানি লেন্ডার্স, জমিদার শ্রেণী, এরা অতিষ্ঠ করছে, এরা জ্বালাচ্ছে। ঠিক আছে,
আগেকার দিনের সিনেমা দেখেছিস, ল্যান্ডলর্ড যাদের বলতো, জমিদার শ্রেণী যাদেরকে বলতো, একদল থাকতো যারা টাকা দেওয়ার জন্য বসে থাকতো, তোমার কাছে কিছু লিখিয়ে নিল, তুমি এত টাকা তোমাকে ধার দিলাম, চলো তোমাকে এতদিন টাইম দিচ্ছি, তার মধ্যে যদি তুমি শোধ দিতে না পারো তাহলে সারা জীবন তুমি বেকার খাটবে আমার জমিতে, শুধু তুমি নয় তোমার ছেলেও সেই টাকা উসুল আমি তোমাদের বিনা পয়সায় খাটিয়ে উসুল করে নেবো। এই ধরনের গল্প আগেকার দিনে চলতো, উৎপল দত্তের বিভিন্ন সিনেমায় তোরা দেখেছিস। তো এই ধরনের যে চাষিবাসী গরিব খেটে খাওয়া মানুষ, পিজন ক্লাস, তারাও কিন্তু ব্রিটিশারদের প্রতি ক্ষুব্ধ ছিল। ঠিক আছে, আর্টিসানস যারা বিভিন্ন কি বলবো ছুতোর কামার কুমোর যারা ছিল, তারাও ব্রিটিশারদের বিরুদ্ধে কি ছিল না ডিসএগ্রি ছিল, বাট তোমার কি বলবো স্যাটিসফাইড ছিল না ব্রিটিশারদের প্রতি। ঠিক আছে, যারা ভারতীয় ব্যবসায়ী ছিল, ইন্ডিয়ান ট্রেডার্স যারা ছিল, তাদেরকে হাই ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হতো, কিন্তু পারমিট দেখিয়ে দস্তক দেখিয়ে কি করতো না ব্রিটিশাররা ইজিলি ব্যবসা করতে পারতো, তাদেরকে কম টাকা পে করতে হচ্ছে, তাই না? কাঁচামালের প্রতি যদি আমাকে কম টাকা খরচ করতে হয়, তাহলে আমার উৎপাদিত পণ্য যেটা রেডিমেড, যেটা রেডি গুডস, যেটা বিক্রি করছে, সেটাও কম দামে মার্কেটে নিয়ে আসতে পারছে, তাই না? কিন্তু ভারতীয়দের তৈরি জিনিসপত্রগুলো তারা, ব্রিটিশাররা যে দামে তাদের মাল বিক্রি করছে, ভারতীয়দের কেনা দামই সেটা পড়ে যাচ্ছে, তাহলে ভারতীয়দের মাল অনেক বেশি দাম হয়ে যাচ্ছে, সুতরাং ভারতীয়দের জিনিসপত্র কেউ কিনছে না। ঠিক আছে, এই সমস্ত কারণে ভারতীয় যারা ইন্ডিয়ান ট্রেডার্স ছিল তারাও এটা ক্ষুণ্ণ ছিল। জমিদার শ্রেণীও কিছু পার্ট, জমিদার শ্রেণী পুরোটা বলবো না, কিছু কিছু জমিদার যাদের জমিদারি সত্ত্ব চলে গেছে, কিছু জনের জমিদারি নিলাম হতো না, যে এই সময়ের মধ্যে তুমি সূর্যাস্ত অবধি তুমি যদি জমিদারি থেকে যে টাকা তুমি কালেক্ট করেছো সেটা যদি কোম্পানির ঘরে জমা দিতে না পারো, তোমার জমিদারি চলে যাবে। ফের জমিদারি নিলাম করা হতো, যে এত টাকা দিতে পারবো বললো তাকে জমিদারি দিয়ে দেওয়া হবে। তাহলে যারা লাভ পাচ্ছে কোম্পানির কাছ থেকে তারা কিন্তু এই বিদ্রোহে পার্টিসিপেট করবে না, কিন্তু যাদের জমিদারি চলে গেছে তারা এই বিদ্রোহে বলবে আছি আমরা। ঠিক আছে, তো এই সমস্ত কিছু জমিদার শ্রেণীও এতে পার্টিসিপেট করেছিল। এছাড়া পলিটিক্যাল কজ কি ছিল, এই সময় বিভিন্ন ধরনের পলিসি নিয়ে আসে, 1857 আগে বিভিন্ন পলিসি এসেছিল, যাদের মধ্যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, আগের দিন বলেছি আমি তোদের পড়িয়েছি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স এসেছিল, অধীনতামূলক মিত্রতা চুক্তি, তার সাথে সাথে ডক্ট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি এসেছিল। ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা চুক্তি কি তোরা জানিস নিশ্চয়ই, আমি একবার ডক্ট্রিন অফ ল্যাপস সম্পর্কে সংক্ষেপে বলে দিচ্ছি। ডক্ট্রিন অফ ল্যাপস কাদের বলেছিল, যে সমস্ত দেশীয় রাজারা আছে যাদের ছেলে পুলে নেই, অর্থাৎ পরবর্তী উত্তরাধিকার নেই, তাদের কি হবে না, তাদের পরবর্তী আর কি নিতে পারবে না, দত্তক নিতে পারবে না। আগেকার দিনের রাজারা কিভাবে বংশ রক্ষা করতো, তোর কোনো একটা রাজা ছেলে হচ্ছে না, সে অন্য একজন সন্তানকে কি করতো, দত্তক নিত, যে সে আমার ছেলে হিসাবেই বা পরবর্তী উত্তরাধিকার হিসাবে তাকে রাজা হিসাবে বসাতো। তো এই ধরনের বললো কোনো দত্তক ফত্তক নেওয়া যাবে না। এই পলিসিটা ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি পরীক্ষায় ইম্পর্টেন্ট, লিখে রাখবে। এতক্ষণ অবধি যেটুকু পড়ালাম তার মধ্যে ডক্ট্রিন অফ ল্যাপসটা হচ্ছে ইম্পর্টেন্ট। কার দ্বারা এসেছিল না, লর্ড ডালহৌসি নিয়ে এসেছিল, যাদের উত্তরাধিকার নেই, নো হেয়ার। ঠিক আছে, যাদের কোনো পরবর্তী সন্তান সন্ততি নেই, সেই সমস্ত দেশীয় রাজাদের টোটাল কি হয়ে যাবে না, রাজত্ব চলে যাবে কোম্পানির ঘরে। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে, তাদের ডক্টরিন কি হয়ে যাচ্ছে, ল্যাপস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরীক্ষায় এসে থাকে, এই ডক্ট্রিন অফ ল্যাপস বা বাংলায় যেটাকে তোরা বলিস সত্য বিলোপ নীতি, এই সত্য বিলোপ নীতি প্রথম কোন রাজ্য অ্যাকসেপ্ট করেছিল? অ্যান্সার হবে সাতারা। অ্যান্সার কি হবে? সাতারা। ক্লিয়ার? এতদূর অবধি সকলের ক্লিয়ার আছে? ঝট করে বলো, বলো কি বলছো? হ্যাঁ, তো ডক্ট্রিন অফ ল্যাপস বা এই সত্য বিলোপ নীতিতে এরকম দেশীয় রাজত্ব বা দেশীয় রাজা, প্রচুর এরকম রাজা ছিল যাদেরকে এই সত্য বিলোপ নীতির আন্ডারে সাইন করানো হয়েছিল, সই করা হয়েছিল, যাদের মধ্যে প্রথম সাতারা 1848 সালে প্রথম সত্য বিলোপ নীতিতে সাইন করেছিল। তাহলে প্রথম কোন রাজ্য সত্য বিলোপ নীতি স্বীকার করেছিল এই হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসে। সালও মনে রাখবি, 1848 সালে সাতারা ছিল প্রথম রাজ্য যেটা সত্য বিলোপ নীতিতে সাইন করেছিল। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন তোদের বলে দিই, যদি বলে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এরকম প্রশ্ন আসতেই পারে, যেটা একটু আগে আমি বললাম সাবসিডিয়ারি অ্যালায়েন্স, বা বাংলায় যেটাকে কি বলে অধীনতামূলক মিত্রতা চুক্তি, তাই তো? বাংলাটা ঠিক বললাম? হ্যাঁ, তাহলে পরীক্ষায় একই রকম প্রশ্ন দিতে পারে, অধীনতামূলক মিত্রতা চুক্তি প্রথম কোন রাজ্য অ্যাকসেপ্ট করেছিল? কে উত্তর দিবি ঝট করে বল। ভেরি গুড। তাহলে প্রথম কি করেছিল না, হায়দ্রাবাদ, প্রথম হচ্ছে হায়দ্রাবাদের নিজাম প্রথম সাইন করেছিল কিসে না, অধীনতামূলক মিত্রতা চুক্তিতে। তাহলে এটা যেমন আসতে পারে, ঠিক তেমনি ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি প্রথম কোন রাজ্য অ্যাকসেপ্ট করেছিল, সেটা অ্যান্সার হবে সাতারা। ঠিক আছে, এর সাথে সাথে জয়পুর বলো, ঠিক আছে, সম্বলপুর বলো, ভগত বলো, উদয়পুর বলো,
ঠিক আছে, ঝাঁসি বলো, নাগপুর বলো, এরা এক এক করে সবাই সত্ত্ব বিলোপ নীতিতে জড়িয়ে পড়ে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছিস যে এতগুলো রাজ্যের কিন্তু কোনো উত্তরাধিকার ছিল না। মানে এটা খুব মানে ভাবতে অবাক লাগছে যে মনে হতেই পারে সত্ত্ব বিলোপ নীতি, তাহলে যাদের রাজা নেই সেরকম একটা দুটো হবে হয়তো, একটা দুটো নয়, এরকম অগুন্তি ছিল যাদের কোনো উত্তরাধিকার ছিল না। ঠিক আছে, তাদেরকে এই ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে কি করা হয় না, ব্রিটিশ কোম্পানির অধীনে নিয়ে আসা হয়েছিল। তাহলে যে সমস্ত রাজাদের রাজত্ব চলে গেছে বা যারা ডক্ট্রিন অফ ল্যাপসে তাদের অধিকার হারিয়ে ফেলেছে রাজত্ব, তারা তো বিরোধিতা করবেই, তাই না? তারা তো রিভল্ট করবি, তারা তো সেই একটা মকা খুঁজছে, একটা সুযোগ খুঁজছিল। ক্লিয়ার? বেশ, হায়দ্রাবাদের নিজাম, আচ্ছা আচ্ছা সালটা আমি বলে দিচ্ছি একটু পরে, দাঁড়া বলে দিচ্ছি, এদিকে শোন। এর সাথে সাথে দেখ 1857 আস্তে আস্তে ভালো করে দেখবি যে এখন মেন যে সেন্ট্রাল, এতদিন ধরে কেন্দ্রীয় ক্ষমতা কাদের কাছে ছিল? কেন্দ্রীয় ক্ষমতা ছিল মুঘলদের কাছে। কেন্দ্রীয় ক্ষমতা কাদের কাছে ছিল? মুঘলদের কাছে ছিল। কিন্তু মুঘলদের পাওয়ারও ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করেছিল, মুঘলদের ক্ষমতাও ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করেছিল। তাহলে এতদিনে, এর আগে আমরা বলেছি দেখো, এর মাঝখানে আকবর টু এর নাম শুনেছিস না শুনিসনি? আকবর দ্বিতীয়, আকবর দ্বিতীয় কি করেছিল? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল, দিয়ে ইংল্যান্ডে পাঠিয়েছিল, দিয়ে বলেছিল যে আমার পেনশন যাতে একটু করে বাড়িয়ে দেয় তার সুপারিশ করার জন্য। তাহলে ভাব, যারা এতদিন ধরে পুরো রাজত্ব করেছে দেশে, তাদের অবস্থা এই জায়গায় চলে গেছে, তারা কোম্পানির কাছে হাত পাততে শুরু করেছে আমার পেনশন যেন একটু করে বাড়িয়ে দেয়। একদিন তো পেনশনে সীমাবদ্ধ ছিল, এবার পেনশন থেকেও এটাও বেড়ে গেল যে তোমাকে একটা সময় অর্ডার এলো যে দিল্লিতে যে হাউসে, দিল্লির যে ঘরে তোমরা থাকছো রাজভবনে, মুঘলরা যারা থাকছে, রাজভবন বলতে আজকে রাজভবন ভেবে নিস না, যে রাজভবনে তোমরা থাকছো সেই রাজভবন তোমরা খালি করে দাও, রাজা টাইটেলও তোমরা রাখতে পারবে না। বোঝা গেল? যে মহলে তোমরা থাকছো আলিশান মহলটা, সেই মহলটা খালি করে দিতে হবে। অর্থাৎ মুঘলদের সম্মানও কোন জায়গায় চলে গেছে। ঠিক আছে, তো এই সমস্ত কারণে ওই যে মুঘল যে প্যালেস, সেই প্যালেস খালি করতে বলা হয়। ঠিক আছে, যে রাজা যে টাইটেল তুমি রাখছো সেই টাইটেল তুমি আর কাল থেকে রাখতে পারবে না। এই সমস্ত জিনিস কিন্তু লর্ড ক্যানিং অ্যানাউন্স করেছিল, এই সমস্ত জিনিস রাখতে পারবো না। ক্লিয়ার? তাহলে মুঘলরাও কি চাইছিল? যেখান থেকে মুক্তি চাইছিল, কিন্তু তাদের করার কিছু নেই, কারণ তাদের কাছে রিয়েল পাওয়ার কিন্তু নেই আর। ঠিক আছে, বেশ। সোশিও রিলিজিয়াস কারণ কি হতে পারে, ধার্মিক বা সামাজিক কারণ কি হতে পারে? এই সময় যে সমস্ত খ্রিস্টান মিশনারিরা, প্রচুর পরিমাণে খ্রিস্টান মিশনারি এখানে আসতে শুরু করেছিল, তারা কি করতে চাইছিল? ধর্মান্তকরণ করতে চাইছিল। তারা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিল, টোপ দিচ্ছিল, খ্রিস্টান ধর্মে তুমি গ্রহণ করো, তাহলে তোমার এই করগুলো লাগবে না, এই ছাড় তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তারা চাইছিল হিন্দু এবং মুসলিম ধর্ম থেকে তারা যেন ইজিলি মানুষজন কি হয় না খ্রিস্টানাইজড হতে শুরু করে। এই একটা পলিসি কিন্তু চলছিল, যার কাজ করছিল বিভিন্ন খ্রিস্টান মিশনারিগুলো। ঠিক আছে, আজকের দিনেও বিভিন্ন খ্রিস্টান মিশনারি এই কাজ করে থাকে। ঠিক আছে, কিন্তু আজকের দিনে ধর্মান্তকরণ বা কনভার্সন অফ রিলিজিয়ানটা যেহেতু আইন বিরুদ্ধ, তো সেই হিসাবে কিছুটা হলেও এদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এছাড়াও ব্রিটিশাররা এসে আমাদের হিন্দুদের বেশ কিছু কাস্টমকে কি করতে শুরু করে না, হ্যাম্পার করতে শুরু করে। কিভাবে হ্যাম্পার? 1829-এ তোরা সবাই জানিস সতী প্রথাকে অ্যাবলিশ করা হয়। সতী প্রথা যেটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, একটা সামাজিক রীতি হয়ে গেছে, তাই না? একটা সামাজিক রীতিতে পরিণত হয়ে গেছে সতী প্রথা। সেই সতী প্রথাকে 1829-এ কি করা হয় না, ব্যান করে দেওয়া হয়। ব্যান করে দেওয়া হয় ইন দ্য সেন্স ইললিগাল করে দেওয়া হয়, তার মানে ল বানিয়ে এটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ এই 1829-এর পর 1830-তে তোমার ঘরে যদি কোনো মহিলাকে তুমি সতী করো, তাহলে সরকার কিন্তু তোমার এগেনস্টে ব্যবস্থা নেবে, তোমাকে জেলে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ল আসতে শুরু করে। এছাড়া উইডো রিম্যারেজ, বিধবাদের পুনর্বিবাহ করা 1856-এ এসেছিল। এই সালগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেন মানে মনে যেন থাকে, তোদের পরীক্ষায় এসে থাকে। তাহলে কার দ্বারা হয়েছিল নিশ্চয়ই এগুলো তোরা জানিস। তো বিধবাদের পুনর্বিবাহ করা প্লাস সতী প্রথাকে অ্যাবলিশ করা, এখানে যদিও ভারতীয়দের হাত ছিল, যেমন বিধবা পুনর্বিবাহে বিদ্যাসাগরের হাত ছিল, অ্যাবলিশন অফ সতীতে কার হাত ছিল? রাজা রামমোহন রায়ের হাত ছিল। ঠিক আছে, কিন্তু এরা তো মুষ্টিমেয় কিছুজন, মেজর যে পপুলেশন, তারা কি চাইছিল? যেগুলো চলতে থাকুক, কারণ এটা একটা কি বলবো, একটা সামাজিক এবং ধার্মিক একটা রীতি তৈরি হয়ে গেছে। আজকের দিনে যদি বলে যে ধার্মিক রীতি একটা তৈরি হয়ে গেছে, ধর যে কোনো একটা উদাহরণ দে, কোন একটা আজকের দিনের বিয়েতে এই রিচুয়ালসগুলো হয়, কাল যদি এই ধরনের কোনো নিয়ম চলে আসে বিয়েতে এই রিচুয়ালসগুলো করা যাবে না, তাহলে কি হবে? এটা আমার লিবার্টিতে আঘাত এই হিসাবে মনে হবে আমার, কিন্তু ধর সেই রীতিটা খারাপই। বোঝা গেল?
তবু কি মনে হবে, সাময়িক মনে হবে যে এটা আমাদের একটা ধার্মিক ব্যাপারে কেউ হস্তক্ষেপ করছে, সরকার এখানে হস্তক্ষেপ করছে বা বাইরে একটা কোম্পানি আমাদেরকে ধার্মিক ব্যাপারে হস্তক্ষেপ করছে। তাহলে এগুলো ভারতীয়দের মনে কি করছিল, অসন্তোষ তৈরি করছিল। এছাড়া এতদিন অবধি মহিলাদেরকে পর্দা প্রথা হিসাবে রাখা হতো, ঘরের কাজ করার হিসাবে রাখা হতো। ওমেন এডুকেশন চলে আসছে, যে মহিলারাও কি করবে না, পুরুষদের সাথে বসে একই সাথে পড়াশোনা করবে, তারাও শিক্ষিত হবে, তারাও বাইরের কাজ করবে, ওমেন এডুকেশন স্টার্ট হয়ে গেছে। এগুলো ভারতীয়দের মনে কিন্তু অসন্তোষের কারণ হিসাবে তখন দেখা দিচ্ছিল। ঠিক আছে, এগুলো সব কি বলছি আমি, মহাবিদ্রোহের পটভূমিকা বলছি, কারণগুলো বলছি, একবার জাস্ট শুনে না, এরপর আমি ইম্পর্টেন্ট জিনিসে তো আসবই। এর সাথে সাথে বেশ কিছু আউটসাইড ইভেন্টও ছিল। আউটসাইড ইভেন্ট তোদের জানার দরকার নেই, যেমন এই সময় আফগান যুদ্ধ চলছিল, বা পাঞ্জাব ওয়ার চলেছিল, বা ক্রিমেন ওয়ার চলেছিল, ক্রিমেন যুদ্ধ, এই সময় যুদ্ধ তোদের মনে রাখার কোনো প্রয়োজন নেই এখানে। বেশ, এর সাথে সাথে সিপাহীদের মধ্যে যে একটা অসন্তোষ, সেটাও বলেছিলাম তোদের, আমি আগেই বলে দিয়েছি। সিপাহীদের মধ্যে অসন্তোষ এই কারণেই তৈরি হচ্ছিল যে ক্রসিং দ্য সি মেন্ট লস অফ কাস্ট, যে হ্যাঁ সমুদ্র পাড়ি দিতে হতো সিপাহীদের, অনেক অন্য জায়গায় যুদ্ধ করতে নিয়ে যেত, তো সমুদ্র পাড়ি দেওয়া মানেই হচ্ছে জাত হারানোর ভয় ছিল। আগেকার দিনে সমুদ্রকে মাতা হিসাবে দেখা হতো, ঠিক আছে, তো সেই হিসাবে সমুদ্র বক্ষের ওপর দিয়ে চলাচল করা যায় না, এটা একটা কনসেপ্ট তখনকার দিনে ছিল। এছাড়া ভারতীয়রা আর্মিতে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে সেই উচ্চ পদ দেওয়া হতো না, তাদের লো র্যাঙ্ক দেওয়া হতো, নিচুর পদগুলো তাদেরকে দেওয়া হতো। ব্রিটিশারদের জন্য হাই পোস্টগুলো কি থাকতো, সিকিউর থাকতো। এছাড়া বাইরে যুদ্ধ করতে গেলে এক্সট্রা পয়সা ভারতীয়দের দেওয়া হতো না, যেটা ব্রিটিশারদের দেওয়া হতো, বা খাবার, থাকার জায়গা, খাবার, এই সমস্ত ব্যাপারেও কি করা হতো, ডিসক্রিমিনেশন এখানে দেখতে পাওয়া যেত। যারা ব্রিটিশার ছিল তাদের খাবার ব্যবস্থা আলাদা রকমের বন্দোবস্ত ছিল, ভারতীয়দের জন্য খাবার লো ক্যাটাগরি খাবার সেখানে প্রোভাইড করা হতো, থাকার জায়গাও লো ক্যাটাগরি ছিল। এগুলো আর্মি ক্যাম্পে হতো, আর্মির ক্যাম্পের কথা বলছি এগুলো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সিপাহীদের মধ্যে বিদ্রোহের কারণ হিসাবে দেখা দিয়েছিল। বেশ, আচ্ছা দূর অব্দি ক্লিয়ার তো সকলের? কারো কোনো ডাউট থাকলে একবার বলো, তারপর আমি যাব। কারো কোনো ডাউট থাকলে বলো। আরে রিপ্লাই দে একবার, মুখে রিপ্লাই দে বাবু। আচ্ছা চলো, আচ্ছা এইখানে একজনের নাম মনে রাখবি, যাকে নানা সাহেব নামে তোরা চিনিস। নানা সাহেব, তাঁতিয়া টুপি, এরা সবাই এই 1857 রিভল্টে পার্টিসিপেট করেছিল। কোথা থেকে পার্টিসিপেট করেছিল সব নাম আমি বলবো, কিন্তু এখানে পয়েন্টটা এলো বলে আমি মনে রাখছি। নানা সাহেবের অরিজিনাল নাম পরীক্ষায় এসে থাকে, যার নাম হচ্ছে ধন্দু পন্থ। ধন্দু পন্থ মনে থাকবে, ধন্দু পন্থ ছিল নানা সাহেবের প্রকৃত নাম। পরীক্ষায় এসে থাকে নানা সাহেবের প্রকৃত নাম কি, নানা সাহেবের প্রকৃত নাম কি, ধন্দু পন্থ। আচ্ছা, এর সাথে রিলেভেন্ট নয়, এর সাথে কোনো সম্পর্ক নেই, তবু একটা প্রশ্ন আমি আগের দিন যেহেতু পড়েছি আমার হিসাবে, এই হিসাবে মনে পড়লো, প্রশ্নটা আমি করছি, উত্তর দে ঝট করে। তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম কি ছিল? ভেরি গুড, রামতনু পান্ডে। রামতনু পান্ডে। আচ্ছা, আরেকটা নাম আমার মনে পড়ছে রিয়েল নাম হিসাবে, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী এর অরিজিনাল নাম কি ছিল? ভেরি গুড, মূল শঙ্কর। মূল শঙ্কর। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় হামেশাই এসে থাকে, ঠিক আছে? বেশ, আচ্ছা আচ্ছা, বীরবলের অরিজিনাল নাম কেউ বলতে পারবি? আরেকটা প্রশ্ন আমার ঝট করে মনে পড়ে গেল, বীরবল। ভেরি গুড, ভেরি গুড, মহেশ দাস ছিল অরিজিনাল নাম। আচ্ছা, বীরবলের সমাধি কোথায় অবস্থিত? বীরবলের সমাধি কোথায় অবস্থিত? বীরবলের টম্ব বা সমাধি, টম্ব বা সমাধি কোথায় অবস্থিত? বল, কি লিখলাম? গোয়ালিয়রে অবস্থিত। গোয়ালিয়রে অবস্থিত বীরবলের সমাধি। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট চলে এসো। গোয়ালিয়র, বীরবলের সমাধি আছে গোয়ালিয়রে। বেশ, চলে এসো আজকের টপিকে। ইমিডিয়েট কজ বা তাৎক্ষণিক কারণ কি ছিল সেটা আমি আগে প্রথমেই বলে দিলাম। ইমিডিয়েট কজ বা তাৎক্ষণিক কজের মধ্যে কি কি ছিল বলো? এক তো হচ্ছে আটা বা যে ফ্লোর দেওয়া হতো, যে আটা দেওয়া হতো তার মধ্যে কি ছিল? হাড় গুঁড়ো ছিল, বোন ডাস্ট মেশানো থাকতো।
এটা নাকি একটা রিউমার এখানে ছড়িয়ে পড়েছিল। এছাড়া হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার, ঠিক আছে, এনফিল্ড রাইফেলের ব্যবহার, আর হচ্ছে আটা ব্যবহার করা হতো, সেই আটাতে বোন ডাস্ট আছে, হাড় গুঁড়ো মেশানো হচ্ছে, এই টাইপের একটা রিউমার ছড়ানো হয়েছিল। রিউমার হতে পারে, সত্যি কথাও হতে পারে, যাই হোক কিছু একটা হয়ে থাকবে, ঠিক আছে। যদি সত্যি কথা হয়ে থাকে তাহলে বোন ডাস্ট ব্যবহারের কারণ একটাই হতে পারে যে হ্যাঁ কিছু পরিমাণ খরচ বাঁচানো, ঠিক আছে, আটার সাথে হাড় গুঁড়ো মিশিয়ে দিলে কি হচ্ছে না আটার খরচটা কিছু হলেও মিশে যাচ্ছে, তার সাথে ডুপ্লিসিটি করা হচ্ছে, ক্লিয়ার। এনফিল্ড রাইফেলের মধ্যে কি ব্যবহার করা হতো না পিগ ফ্যাট এবং হচ্ছে বিফ, ঠিক আছে, বিফ ফ্যাট, এই দুটো জিনিসকে ইউজ করা হতো। এর পিছনে কারণ এটাই হয়ে থাকবে, এই দুটো জিনিস ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল। তো এখানে এই যে জিনিসটা মুখে করে ছিঁড়তে হতো এটা গ্রিজ লাগতো আর কি, মানে কি বলবো সবসময় গ্রিজ থাকবে, মানে লুব্রিকেন্ট হতে হবে। তো বাইরের অন্য কোনো লুব্রিকেন্ট যেটা কস্টিংয়ে বেশি পড়ে যাচ্ছে তার থেকে দেখ ইউরোপিয়ান লোকেদের কাছে ওই যে বললাম সাপ ব্যাং হাতি ঘোড়া ওরা সব খাই, তো ওদের কাছে তো এটা কোনো ইস্যুই নয়, ব্যাপার নয়, যেটা অ্যাভেলেবেল পেয়েছে যেটা সস্তা পেয়েছে সেটাকে মিশিয়েছে, ক্লিয়ার। কিন্তু ভারতীয়দের কাছে এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার, কারণ কাউ ওয়াজ স্যাক্রেড, ইন্ডিয়ান মানে হিন্দুদের কাছে গরু হচ্ছে পবিত্র, এবং পিগ ওয়াজ ট্যাবু ফর মুসলিমদের কাছে শুয়োর হচ্ছে ট্যাবু, হারাম হিসাবে দেখা হয়, ক্লিয়ার। তো এই সমস্ত কারণে অসন্তোষ ছড়িয়েছিল। এবার হচ্ছে এই বিদ্রোহের সূত্রপাত, বিগিনিং অফ দিস রিভল্ট, এই রিভল্ট শুরু হয়েছিল কবে বা কিভাবে শুরু হয়েছিল, এখানে অনেক ইভেন্ট আছে প্যারালালি, কিন্তু অত ইভেন্ট তোদের মনে রাখার দরকার কিন্তু নেই। ইনিশিয়ালি শুরু হয়েছিল 29 মার্চ 1857 ব্যারাকপুর সেনা ছাউনি থেকে এর অসন্তোষ প্রথম শুরু হয়েছিল। তার পরবর্তীকালে এটা ধীরে ধীরে স্প্রেড করতে শুরু করে এবং এই রিভল্ট আলটিমেট ফেলিওর হয়েছিল। এই যে 1857 যে রিভল্ট, এটাকে আলটিমেট রেজাল্ট কি, আলটিমেট রেজাল্ট হচ্ছে ফেলিওর, ফেল হয়েছিল এই রিভল্ট, কারণ যে ডেটে ঠিক করার কথা হয়েছিল সেই ডেটে আলটিমেট ঠিক হয়নি, তার আগেই স্টার্ট হয়ে গেছিল এই রিভল্ট। এবং এই রিভল্টকে স্প্রেড করার পিছনে কি কি সিম্বল ইউজ করা হতো এটা পরীক্ষায় এসে থাকে। কি সিম্বল ইউজ করা হয়েছিল, মহাবিদ্রোহের সিম্বল কি ছিল? মহাবিদ্রোহের সিম্বল হচ্ছে রুটি, মহাবিদ্রোহের সিম্বল হচ্ছে রুটি আর পদ্ম, ঠিক আছে, রুটি আর পদ্ম হচ্ছে মহাবিদ্রোহের সিম্বল। কারণ তখনকার দিনে খবর আদান প্রদান করার জন্য একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কি করতো, একজন দূত যেত, হাতে একটি পদ্ম ফুল আর একটা রুটি বানিয়ে নিয়ে যেত, দিয়ে পরবর্তী রাজ্যে পৌঁছাতো। সেখানকার রাজ্য যদি এই বিদ্রোহে যদি তারাও পক্ষে থেকে থাকে, মানে আমিও এখানে পার্টিসিপেট করতে চাই, তুমি যদি সহমত পোষণ করো, তাহলে সেই রুটিটা কি করতো, তারা কিছুটা খণ্ড ভেঙে নিত এবং তাদের প্রজাদের মাধ্যমে কি করতো সেটাকে বিলিয়ে দিত, এবং এই পদ্ম ফুলটা সে কি করতো, সে গ্রহণ করত এবং সে একটা নতুন রুটি বানিয়ে আবার পাশের যে রাজ্য, পাশের যে টেরিটরি সেখানে স্প্রেড করতো এবং একটা পদ্ম ফুল পাঠাতো, এই হিসাবে খবর স্প্রেড হতো, ক্লিয়ার। সেই জন্য এই দুটো সিম্বলকে ইউজ করা হতো, পরীক্ষায় এসে থাকে। আলটিমেটলি চলে মঙ্গল পাণ্ডের হাত দিয়ে কিন্তু এই বিদ্রোহ প্রথমবার শুরু হয়েছিল। এবার মঙ্গল পাণ্ডে কোন ব্যাটালিয়নের মেম্বার ছিল সেটা পরীক্ষায় এসে থাকে, 34th ন্যাটিভ ইনফ্যান্ট্রির মেম্বার ছিল। ন্যাটিভ ইনফ্যান্ট্রি কথাটার কোনো মানে কি বলবো বিশেষ কোনো মাহাত্ম্য নেই। ন্যাটিভ মানে হচ্ছে ভারতীয়, ঠিক আছে, ন্যাটিভ মানে হচ্ছে যারা ইন্ডিয়ান, ভারতীয়দের যে সেনা টুকরি ছিল। ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি কথার মানে হচ্ছে পায়ে হাঁটা সেনা যাদের, তাদেরকে বলে ইনফ্যান্ট্রি, ঠিক আছে। পদাতিক বাহিনী এটাকে বলে, বাংলায় বলে যদি বলে পদাতিক, ঠিক আছে, এটাকে বলে ইনফ্যান্ট্রি। আর যদি ক্যাভেলারি থাকতো, ক্যাভেলারি মানে হচ্ছে ঘোড়ার পিঠে যারা যায় বা রথে যারা যায় যুদ্ধ করতে যায় তাদেরকে বলা হতো, আগেকার দিনে ক্যাভেলারি বলা হতো। দুটো টার্ম চলতো, একটা হচ্ছে ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পায়ে হাঁটা, প্যাদল যারা চলে, ঠিক আছে, তাদের ইনফ্যান্ট্রি, আর যারা ঘোড়াতে চড়তো তাদেরকে বলা হতো ক্যাভেলারি, ঠিক আছে। তাহলে 34 নম্বর যে নেটিভ ইনফ্যান্ট্রির মেম্বার ছিল মঙ্গল পাণ্ডে, সেখানকার একজন সিপাহী ছিল, ক্লিয়ার। এ রিফিউজ করেছিল যে আমি কি করব না, এই কার্টেজকে আমি ছিঁড়বো না মুখ দিয়ে, এখানে মুখ দেবো না, কারণ একজন ব্রাহ্মণ ব্যক্তি ছিল। আচ্ছা, এবং এ কাকে গুলি করে মেরেছিল তার নামটাও মনে রাখতে পারিস, লেফটেন্যান্ট বাগ বলে একজন ব্রিটিশ আর্মির একজন কি বলবো তোমার জেনারেল ছিল, যাকে মেরেছিল, যার নাম হচ্ছে লেফটেন্যান্ট বাগকে হত্যা করেছিল গুলি করে, ঠিক আছে, বেশ। এবং আলটিমেট কি করে হয় না, মঙ্গল পাণ্ডেকে এক্সিকিউট করে দেওয়া হয়, মেরে দেওয়া হয় 8 এপ্রিল 1857, ডেট মনে রাখার প্রয়োজন নাই। এরপর আস্তে আস্তে ব্যারাকপুর থেকে মিরটের যে সেনা ছাউনি ছিল সেখানেও এই খবর ছড়িয়ে পড়ে এবং তারা 24 এপ্রিল 1857 তাদের ক্যাভেলারি বাহিনী যারা ছিল তারাও কিন্তু এই নিয়ে বেরিয়ে পড়ে। 90 মেন অফ 3rd নেটিভ ইনফ্যান্ট্রি, এই সমস্ত নেটিভ ইনফ্যান্ট্রির নাম মনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আবার 9 মে একটা ইভেন্ট হয়েছিল, সেখানে 85 জন মেম্বার তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, ঠিক আছে। এই সমস্ত গল্প কন্টিনিউ চলতে থাকবে, এই সমস্ত ডেট মনে রাখার দরকার নেই। আলটিমেট সেনারা বিভিন্ন জায়গা থেকে বগাবত ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, দিয়ে
তারা কোথায় গিয়ে পৌঁছায় না আলটিমেট দিল্লিতে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, দিল্লির তখন কে আছে, দিল্লির তখন রাজা বা শেষ মুঘল সম্রাট হচ্ছে বাহাদুর শাহ দ্বিতীয়। বাহাদুর শাহ দ্বিতীয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যখন 1857 এর মহাবিদ্রোহ সংগঠিত হয় তখন দিল্লির মুঘল বাদশাহ কে ছিল, মুঘল সম্রাট ছিল বাহাদুর শাহ দ্বিতীয়। বাহাদুর শাহ দ্বিতীয়র কাছে গিয়ে বলে একদিন ধরে তো আপনিই রাজা ছিলেন, চলুন আপনাকে ফের আমরা রাজা হিসাবে স্বীকার করছি, এবং ওকে উপাধি দিয়ে দেয় আপনিই হচ্ছেন আমাদের শাহেনশাহে হিন্দুস্তান। বলে খুব খুশি, 72 বছরের বুড়ো, সে আর কি যুদ্ধের নেতৃত্ব দেবে, কিন্তু নামে হচ্ছে এই যুদ্ধের লিডার কে ছিল বা অলিখিত কাকে নেতা বা কাকে লিডার হিসাবে ঘোষণা করেছিল সেনারা, না তা হচ্ছে বাহাদুর শাহ দ্বিতীয়। বলে আপনিই আমাদের রাজা, বয়স হয়েছে তো কি হয়েছে, এজ ইজ জাস্ট এ নাম্বার, আপনি রাজা তো মন থেকে হয় না। ঠিক আছে, কাঞ্চন মল্লিককে দেখে শেখ, মন থেকে ইয়ং থাকতে হবে, মন থেকে পাওয়ারফুল হলেই হবে, বাকি বাইরেরটা তো খোলস। ঠিক আছে, চলো একে কি ঘোষণা করে, শাহেনশাহ হিন্দুস্তান ঘোষণা করে, হিন্দুস্তানের শাহেনশাহ হিসাবে ঘোষণা করে, এবং একই বলে আপনি আমাদের লিডার। তাহলে পরীক্ষায় যদি বলে যে সিপাহীদের লিডার কে ছিল, অ্যান্সার দিবি বাহাদুর শাহ দ্বিতীয়, শাহেনশাহে হিন্দুস্তান। ক্লিয়ার? বেশ, বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ দ্বিতীয় হচ্ছে সিম্বলিক হেড, নামমাত্র হেড এই ছিল। ক্লিয়ার? আচ্ছা চলো আর কি মনে রাখবো, এগুলো পড়ার দরকার নেই, কে কোত্থেকে কি করেছিল এরপর আসছি। তারা সিভিলিয়ানরা জয়েন করেছিল কিছু কিছু জায়গার, পড়বো না। এবার চলে যে স্প্রেড, এক্সটেনশন অ্যান্ড সাপ্রেশন অফ দিস রিভোল্ট, কোন কোন জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে কে কে নেতৃত্ব দিয়েছিল এবং তাদেরকে কিভাবে সাপ্রেস করা হয় এই বিদ্রোহকে। ক্লিয়ার? দেখ প্রথমেই দিল্লির নাম আসছে, দিল্লিতে নামে হেড কে আছে না বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফরের নাম। ঠিক আছে, যাকে কি বলা হচ্ছে শাহেনশাহে হিন্দুস্তান বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল কমান্ড কে করছিল? আরে 72-73 বছরের বুড়ো, সে নামে না হয় বলছে আমি ইয়ং আছি, চলো আমি রাজা, কিন্তু থোড়ি না যুদ্ধক্ষেত্রে সে খেলা খেলতে পারবে। ঠিক আছে, তার দ্বারা খেলা হবে না। তো আলটিমেট খেলা কে খেলেছিল না বখত খান। ঠিক আছে, বখত খান আসল খেলা খেলেছিল, বা রিয়েল কমান্ডার কে ছিল না, সে হচ্ছে বখত খান, একই বলা হচ্ছে রিয়েল কমান্ডার। তাহলে যদি বলে দিল্লির যে নেতৃত্ব কে দিয়েছিল, পরীক্ষায় এরকম বিভিন্ন জায়গা ধরে নেতৃত্ব কে দিয়েছিল পরীক্ষায় প্রশ্ন আসে, আমি একটা মানে ফাঁকা ইয়ের মধ্যে স্লাইডের মধ্যে আমি করে দিচ্ছি সেটা। যেমন দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিল পরীক্ষায় প্রশ্ন আসবে, কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল প্রশ্ন আসবে, বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিল প্রশ্ন আসবে, বরেলি থেকে কে নেতৃত্ব দিয়েছিল প্রশ্ন আসবে, ঝাঁসি থেকে কে নেতৃত্ব দিয়েছিল প্রশ্ন আসবে, এরকম প্রশ্নগুলো এসে থাকে। তাহলে দিল্লি থেকে মনে রাখবে বখত খান নেতৃত্ব দিয়েছিল। ক্লিয়ার? বেশ, এই বিদ্রোহ কিভাবে, দিল্লির বিদ্রোহকে কে সাপ্রেস করছে না, সাপ্রেস করেছিল কার দ্বারা, জেনারেল হাডসনের দ্বারা। ঠিক আছে, যেমন ঝাঁসির রানী নাম বল, লক্ষ্মীবাই। তাহলে ঝাঁসি থেকে যেমন লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিল, লক্ষ্মীবাইকে কে সাপ্রেস করেছিল বল দেখি নেই, তোরা সিনেমাও দেখেছিস। লক্ষ্মীবাইয়ের অপোজিটে কে ছিল, কোন ব্রিটিশ জেনারেল ছিল, যার নাম হচ্ছে হিউ রোজ। কি বললাম, হিউ রোজ। ঠিক আছে, রানী লক্ষ্মীবাই খুব সুন্দর বলা ভুল, সুন্দরী ছিল। তাহলে তাকে সুন্দরী মেয়েকে কিভাবে ইমপ্রেস করবে, রোজ দিয়ে ইমপ্রেস করবে না, আরে ট্রিক বলছি। তাহলে হিউ রোজ মনে রাখবি। ঠিক আছে, যে লক্ষ্মীবাইকে সাপ্রেস করেছিল হিউ রোজ, এবং হিউ রোজ পরবর্তীকালে রানী লক্ষ্মীবাইয়ের প্রশংসা করেও তার বইয়ে লিখেছে যে লক্ষ্মীবাইয়ের মতো এরকম বীরত্বশালী এরকম এবং এত সুন্দরী মহিলা আমি খুব কমই দেখেছি। ঠিক আছে, অসীম বীরত্বের অধিকারী এবং অসীম সুন্দরী। ঠিক আছে, হিউ রোজের লেখা, হিউ রোজ সাপ্রেস করেছিল। দিল্লিতে বখত খানকে কে সাপ্রেস করেছিল, জেনারেল হাডসন সাপ্রেস করেছিল, এবং এর ফলে দিল্লিতে এই বখত খানকে হারিয়ে দেওয়ার পরিণতি কি দাঁড়িয়েছিল না, বাহাদুর শাহ দ্বিতীয় বা যাকে আমরা তৎকালীন কি বলছি শাহেনশাহে হিন্দুস্তান বলছি, তাকে রেঙ্গুনে কি করা হয়েছিল, নির্বাসিত করা হয়েছিল। ঠিক আছে, একে এক্সাইল করা হয়েছিল, নির্বাসন দেওয়া হয়েছিল কোথায়, রেঙ্গুনে। আগেকার দিনে কালাপানির সাজা দিত, এক্সাইল করে দিত, নির্বাসন দিয়ে দিত। ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। খুব সম্ভবত এখানে এর রেঙ্গুনে এবং এর একজন পুত্র ছিল। ঠিক আছে, ছোট পুত্র খুব সম্ভবত ছিল, যাকে এই দুজনকে ওখানে রেঙ্গুনে কি করা হয়েছিল, এক্সাইল করা হয়েছিল, এবং এক ছেলেকে হত্যা করা হয়েছিল, এক ছেলেকে মার্ডার করে দেওয়া হয়েছিল, এবং আলটিমেট মারা যাচ্ছে বাহাদুর শাহ 1862 সালে, এবং আর কোনো উত্তরাধিকার থাকছে না কোনো মুঘলের। ঠিক আছে, এই শেষ ছিল বংশধর, বংশের প্রদীপ দীপ করে জ্বলছিল, সেটা হচ্ছে 62-তে সেই দীপ প্রদীপ নিভে গেল। ক্লিয়ার? বেশ, চলো দিল্লি গেল। এরপর চলে আসছে লখনৌ। লখনৌয়ের নাম মনে রাখবে, লখনৌ এর নেতৃত্ব কে দিয়েছিল বলে ফেলো। লখনৌ নাম দেখতে পাচ্ছিস, লখনৌ হচ্ছে বেগম হজরত মহল। ঠিক আছে, বেগম হজরত মহল লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এ তার ছেলে বিরজেশ কাদরিকে উত্তরাধিকার বা নবাব হিসাবে ঘোষণা করেছিল। ঠিক আছে,
লখনৌয়ে তোমার নেতৃত্ব দিয়েছিল যদি বলে পরীক্ষায়, তাহলে বিরজিস কাদরি কিন্তু হবে না, ঠিক আছে, কারণ বিরজিস কাদরি তখন ছোট ছিল, মাইনর চাইল্ড ছিল, 18 বছর বয়স হয়নি, ঠিক আছে। তো বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিল কোত্থেকে? লখনৌ থেকে বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিল এবং তার ছেলে বিজলিস কাদরিকে পরবর্তী নবাব হিসেবে ঘোষণা করেছিল। ক্লিয়ার? বেশ, চলো। এবং এখানে ফাইনালি আলটিমেট কি হচ্ছে, 25 সেপ্টেম্বর 1857 উইথ দ্য হেল্প অফ গোর্খা রেজিমেন্টের সাহায্য নিয়ে স্যার ক্যাম্বেল কি করেছিল, এই বিদ্রোহকে সাপ্রেস করেছিল, ঠিক আছে। গোর্খা রেজিমেন্টের নাম নিশ্চয়ই শুনেছিস। গোর্খা রেজিমেন্টের গোর্খাদের একটা গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম কে বলবি, ঝট করে বল। কুকরি, ঠিক আছে। চলো, কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল? কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল? ভেরি গুড, কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব, ঠিক আছে। কার সাথে অ্যালং উইথ নানা সাহেবকে হেল্প কে করেছিল? আজিমুল্লাহ খাঁ হেল্প করেছিল আর তাঁতিয়া টোপি হেল্প করেছিল, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় যদি কানপুরের নেতৃত্ব কে দিয়েছিল বা লিডার কে ছিল, পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যান্সার দেবে কানপুর নানা সাহেব। কি সাহেব মনে রাখবো? কান, এনটাকে ধর, এন থেকে নানা সাহেব, কানপুর নানা সাহেব, ঠিক আছে, কানপুর নানা সাহেব, ঠিক, মনে থাকবে। আচ্ছা, একটু আগে নানা সাহেবের অরিজিনাল নাম কি বললাম? ধন্দু পন্থ, ধন্দু পন্থ, ঠিক আছে, ধন্দু পন্থ ছিল এর অরিজিনাল নাম। ক্লিয়ার? আচ্ছা, এখানেও মেজর ক্যাম্বেল, ঠিক আছে, বা স্যার কলিন ক্যাম্বেল কি করেছিল, একে ক্যাপচার করেছিল বা এই বিদ্রোহকে সাপ্রেস করেছিল। এত অবধি মাথায় বা খাতায় নোট ডাউন হয়েছে? তাড়াতাড়ি বল, 2 মিনিট টাইম দিচ্ছি। একদম মনে আছে? আচ্ছা, আরেকজনের অরিজিনাল নাম এখানে মনে রাখ, তাঁতিয়া টোপি, তাঁতিয়া টোপে, রামচন্দ্র পাণ্ডুরং, রামচন্দ্র, এটাও পরীক্ষায় এসেছে, রামচন্দ্র পাণ্ডুরং, পাণ্ডুরং, রামচন্দ্র পাণ্ডুরং। যা যেগুলো আমি নতুন লেখাচ্ছি এগুলো কিন্তু ঝটঝট নোট ডাউন করবি, না হলে বেকার হয়ে যাবে পুরো। রামচন্দ্র পাণ্ডুরং হচ্ছে তাঁতিয়া টোপির অরিজিনাল নাম, আর নানা সাহেবের অরিজিনাল নাম ছিল ধন্দু পন্থ। চলো পরে যাই, আমি কিন্তু লেকচারটা শেষ হওয়ার সাথে সাথেই প্রশ্ন ধরবো, বলে দিলাম। আচ্ছা, ঝাঁসি, ঝাঁসি থেকে কে নেতৃত্ব দিয়েছিল বলার অবকাশ রাখে না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যেটা একটু আগে আমি বলে দিলাম, ঠিক আছে। তোরা ওই সিনেমাটা দেখেছিস ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বাংলার ওই যে যিশু সেনগুপ্ত বোধহয় ওখানে ওর হাজবেন্ডের রোলটা পালন করেছিল, তাই তো? হ্যাঁ কি না, কেউ দেখেছিস কঙ্কনা রানাওয়াতের সিনেমা? হিস্ট্রিক্যাল মুভি তোরা দেখবি না, তোরা কি দেখবি, তোরা ওই কি বলবো আর এমন, হ্যাঁ? আচ্ছা, রাশিদুর আবার ওই ইয়ে ফিয়ে দেখিস না তো, উল্লু টুল্লু দেখিস না তো? হ্যাঁ, চলো পরে বলছি তোকে আলাদা করে। হিস্ট্রিক্যাল মুভিগুলো দেখবি রে ভাই, কিছু হলেও ওখানে মানে কি বলবো ইয়ে পাওয়া যায়, জানতে জানতে মানে অন্য কিছু নাই, রিলেট করতে পারবি। চল বাদ দে, চলে এখানে। তার রিভল্ট স্টার্টেড, আচ্ছা, ঝাঁসিতে যে রিভল্ট হয়েছিল সেটা রানী লক্ষ্মীবাইয়ের দ্বারা হয়েছিল। রানী লক্ষ্মীবাই, তার হাজবেন্ডের নাম ছিল রাজা গঙ্গাধর, ঠিক আছে। রাজা গঙ্গাধর রাও এর কোনো সন্তান ছিল না, পরবর্তীকালে সন্তান অ্যাডপ্ট করছে, ঠিক আছে। অত মনে রাখার দরকার নেই। হিউরোজ যে এর এগেনস্টে বিদ্রোহ করেছিল তার হচ্ছে ব্রিটিশ, ওর নাম ছিল হিউরোজ, ঠিক আছে। আলটিমেট সে সেখান থেকে ঝাঁসি থেকে কল্পিতে পালিয়ে যায়, সেখানে তাঁতিয়া টোপির কাছে হেল্প চাই, এই সমস্ত নানান গল্প পরপর হয়ে আছে। আলটিমেট রানী লক্ষ্মীবাই এই যুদ্ধে কি হয় না মারা যায়। চলো এরপর চলে আসছি জগদীশপুর, ঠিক আছে। জগদীশপুর তোদের মনে রাখার দরকার নেই, আচ্ছা জগদীশপুর মনে রাখবি, মনে রাখতেই পারিস। আচ্ছা, বিহার, বিহারে পড়ছে, ঠিক আছে। আরা রিভল্ট স্টার্টেড জগদীশপুর, এটা জগদীশপুর না দিয়ে যদি পরীক্ষায় দেয় বিহার থেকে কে লিড করেছিল,
একই গল্প কিন্তু। বিহার থেকে কে লিড করেছিল? অ্যান্সার হবে কুনওয়ার সিং। অ্যান্সার কি দিবি? কুনওয়ার সিং। ঠিক আছে, কুনওয়ার সিং। কুনওয়ার সিং এর নেতৃত্বে হয়েছিল আড়া বা জগদীশপুর বা বিহার যাই বলিস না কেন, সেখান থেকে লিড করেছিল কুনওয়ার সিং। নাম শুধু মনে রাখবি, বাকি আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, কুনওয়ার সিংকে হারিয়েছিল কে? উইলিয়াম টেলর বলে একজন ছিল, ভিনসেন্ট আয়ার বলে একজন ছিল। নাম মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, বারেলি বা রোহিলখণ্ড, এখানেও লিডারের নাম মনে রাখতে হবে। বারেলি বা রোহিলখণ্ডের নেতৃত্ব কে দিয়েছিল? খান বাহাদুর খান। বারেলি বা রোহিলখণ্ডের নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর খান। ঠিক আছে, এর নেতৃত্বে কি হয়েছিল? এখানে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। ক্লিয়ার? এবং এ নিজেকে নিজাম হিসাবে ঘোষণা করেছিল। চলো চলে এসো ফৈজাবাদ। ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ নিজেকে কি করে না তোমার বলে জিহাদ হিসাবে ঘোষণা করে এবং মুসলিমদেরকে এর বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে কি করে না নিয়ে আসে। ঠিক আছে, তাহলে ফৈজাবাদ থেকে মনে রাখবি আহমেদুল্লাহ। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিহাদ? জিহাদের মিনিং কি? কে বলবি? হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু হাসিল করা। আচ্ছা, পরে বলবো তোকে, চলো, এর সাথে লিঙ্ক নেই, আমি পরে বলছি। বেশ, এলাহাবাদ এবং বেনারস, এখান থেকে মৌলভী লিয়াকত আলী, এরা হচ্ছে এলাহাবাদ এবং বেনারস থেকে লিড করেছিল লিয়াকত আলীর দ্বারা। বেশ, এই কজেস অফ ফেলিওরের কারণ কি ছিল একবার শুনে নে জাস্ট, যে ইন্ডিয়ার অল সেকশন অফ পিপল এখানে জয়েন করেনি তখনও। প্রথম কথা হচ্ছে সব শ্রেণীর মানুষজন এখানে যোগ দেয়নি। ওই যে বললাম মধ্যবিত্ত শ্রেণী যারা ফায়দায় ছিল, সেই সমস্ত যারা ব্রিটিশ কোম্পানির কাছ থেকে সুযোগ সুবিধা পেয়েছে, তারা কেন ধরি না যোগ দিতে যাবে? তারা যোগ দেবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই সময় ন্যাশনালিজমের কোনো ভাবনাই ছিল না, অর্থাৎ একটা কি বলবো ইউনিটির কনসেপ্ট ছিল না। দেশ নানা ভাগে বিভক্ত ছিল, সবারই আলাদা আলাদা স্বার্থ। জমিদার শ্রেণী দেখছে আমি কি জন্য, তার সবারই সেম ছিল না। সমান না থাকলেই কি হবে না, ন্যাশনালিস্টিক ভাবনা আসবে না, একতা কোনোদিনই আসবে না। সিপাহীরা কেন বিদ্রোহ করছে? দেশ স্বাধীন করবো বলে থোড়ি না বিদ্রোহ করছে। তারা কি দেখছে, তারা যে সমস্ত প্রবলেমগুলোকে ফেস করছে সেগুলো যাতে ওভারকাম করতে পারি। বাহাদুর শাহ কেন যোগ দিয়েছে? সে যাতে ফের দিল্লিতে মুঘল শাসন ফের চলতে শুরু করে, এই জন্য যোগ দিয়েছে। ঝাঁসি কেন যোগ দিয়েছে? সে দেখছে আমার ছেলে যেন পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে বসে, অর্থাৎ ডক্টরিন অফ ল্যাপসের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করছে। জমিদার শ্রেণী কেন বিদ্রোহ ঘোষণা করছে? সে দেখছে আমার জমিদারি চলে গেছে, আমি যেন জমিদারি পাই। সবারই আলাদা আলাদা ইন্টারেস্ট, যে হ্যাঁ দেশকে স্বাধীন করবে, এই ধরনের ন্যাশনালিজমের কোনো ভাবনা ছিল না। এছাড়া পোর আর্মস, ভারতীয়দের কাছ থেকে অস্ত্রশস্ত্র কোথায় পাবে? যে সমস্ত সেনা ছাউনি থেকে যে কটা লুট করে আনতে পেরেছে সেই কটাই অস্ত্রশস্ত্র। এছাড়া ব্রিটিশারদের অস্ত্রশস্ত্র হিউজ অস্ত্রশস্ত্র রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত নানান কারণে কি হয়েছিল, তোমার সিপাহি মিলিটারি বা ফেল করেছিল। যদি তোরা কোনোদিন যদি তোর এসআই দিস, তখন মেন্সের পরীক্ষা হলে তখন এই সমস্ত জিনিসগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, কজেস অফ ফেলিওর কি সেগুলো লেখো, তখন আলাদা করে ক্লাস আমি নেবো। চলো নেক্সট চলে আসছি ইম্প্যাক্ট অফ দিস রিভল্ট। এই রিভল্টের ইম্প্যাক্ট কি কি পড়েছিল তোদের পড়ার দরকার নেই, এই রিভল্টের ইম্প্যাক্ট কি পড়েছিল। আলটিমেট একটাই মনে রাখবি, ইম্প্যাক্ট কি হয়েছিল, যে মহারানীর ঘোষণাপত্র পাস হয়েছিল, এটাই হচ্ছে সব থেকে বড় ইম্প্যাক্ট। এই ইয়ের পর 1857 রিভল্টের পর 1858 সালে মহারানী এলিজাবেথ কি করেছিল, তার ঘোষণাপত্র দেয় যে আজ থেকে কি করবে, সুশাসন চলবে। এই সুশাসনের ঘোষণাপত্র এসেছিল। কেন এসেছিল না, এই সময় এই ঘটনার নিন্দা কি হয়েছিল, ব্রিটেনের কাগজগুলো লেখালেখি প্রচুর হতে শুরু করেছিল। ব্রিটেনের পার্লামেন্টে খুব আলোচনা চলছিল, খুব ক্রিটিসিজম চলছিল ব্রিটিশ কোম্পানির এগেনস্টে, যে কোম্পানি ঠিকঠাকভাবে রুল করতে এখানে পারছে না। ক্লিয়ার? এই সমস্ত কারণে এটা হয়েছিল। চলো নেচার অফ দিস রিভল্ট, নেচার অফ দ্য রিভল্ট থেকে দু একটা কথা আমি বলবো শুধু। এক হচ্ছে তোমার বিভিন্ন জনা, ওই যে বললাম বিভিন্ন জনা বিভিন্ন কথা বলেছে। কেউ বলেছে যে এটা কোনো অর্গানাইজ যুদ্ধ ছিল না, কেউ বলেছে না এটা ন্যাশনাল রিভল্ট বলে কোনো ছিল না, কারণ ন্যাশনালিজমের ভাবনাই ছিল না, সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে লড়াই করছিল। ঠিক আছে, যার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিডি সাভারকার। বিডি সাভারকারের নাম নিশ্চয়ই তোরা সবাই শুনেছিস, বিডি সাভারকার। বিডি সাভারকার এটাকে কি বলেছিল না, বলেছিল যে বলেছিল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার জন্য যুদ্ধ। এই কথাটি কে বলেছিল মহাবিদ্রোহ সম্পর্কে? অ্যান্সার হচ্ছে বিডি সাভারকার। ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার জন্য যুদ্ধ, এটা বিডি সাভারকারের বই। কি বই থেকে জানতে পারছি? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857।
প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে, এতগুলো লোকের লেখা কিন্তু কোনোটাই আমি বলিনি, দু একটা শুধু বইয়ের নাম আমি বলবো, সেখান থেকেই প্রশ্ন আসে পরীক্ষায়। এক, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, বইটি কে লিখেছিল? বিডি সাভারকরের লেখা বই। আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এটাকে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছিল? বিডি সাভারকর বলেছিল। ক্লিয়ার? মনে রাখবি। আরেকটা বইয়ের নাম মনে রাখবে, সুরেন্দ্রনাথ সেন, ঠিক আছে, এস এন সেন, সুরেন্দ্রনাথ সেন বইটা লিখেছিল 1857। এই বইটাও পরীক্ষায় খুব এসে থাকে, ঠিক আছে। 1857 জাস্ট বইয়ের নামই হচ্ছে 1857, 1857। এই বইটি কার লেখা? না সুরেন্দ্রনাথ সেন, ঠিক আছে, মনে থাকবে। এটা কি বলা হয়? অফিসিয়াল হিস্ট্রি অফ 1857 রিপোর্ট, ঠিক আছে, অফিসিয়াল হিস্ট্রি অফ 1857 রিপোর্ট। এছাড়া আর.সি. মজুমদার বলে একজন ছিল, এ বলেছিল না তো এটা কোনো যুদ্ধ ছিল, না তো ন্যাশনাল ওয়ার ছিল, না তো ইন্ডিপেন্ডেন্সের জন্য যুদ্ধ ছিল, ঠিক আছে, চলো বাদ দাও। বেশ, আর কার মনে রাখবি? আর কারও মনে রাখতে হবে না, আর কারো, চলো কমপ্লিট। 1857 রিভল্ট তোমাদের কমপ্লিট। একবার আমি একটু তোদের পড়াটা একটু ধরে নিই, তাহলে বুঝতে পারবো পড়াটা রেডি হয়েছে। আচ্ছা বলো, আমি বেশি কিছু তোদের ধরবো না, আমি শুধু কতগুলো জায়গার নাম ধরবো, সেখান থেকে কে লিড করেছিল এটুকু তোরা বলে দিলেই হবে, ঠিক আছে। ফার্স্ট বলবি দিল্লিতে কে লিড করেছিল? দিল্লি বল। বখত খান, BAKHT, বখত, বখত, বখত খান, ঠিক আছে, বখত খান। তার সাথে সাথে এই স্লাইডটাও রেডি হয়ে যাবে। আচ্ছা বল আমাকে, কানপুর, কানপুর থেকে কে লিড করেছিল? নানা সাহেব, কানপুর থেকে নানা সাহেব, নানা সাহেব লিড করেছিল। আচ্ছা বল আমাকে, লখনৌ থেকে কে লিড করেছিল? বেগম হজরত মহল, ঠিক আছে, ঠিকই বলেছিস, বেগম হজরত মহল, হজরত 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 মহল, ঠিক আছে। আচ্ছা লখনৌয়ের পর বল বরেলি, বরেলি থেকে কে লিড করেছিল? খান বাহাদুর খান, ভেরি গুড, বরেলি থেকে খান বাহাদুর খান, খান বাহাদুর খান। আচ্ছা তারপর বলবি আমাকে, বিহার থেকে কে লিড করেছিল? কুনওয়ার, কুনওয়ার সিং, ভেরি গুড, কুনওয়ার সিং লিড করেছিল। আচ্ছা আমাকে বলবি ফৈজাবাদ থেকে, ফৈজাবাদ থেকে কে লিড করেছিল? হ্যাঁ ভেরি গুড, মৌলভী আহমেদুল্লাহ, মৌলভী আহমেদুল্লাহ। বাংলা বানান যদি আমার ভুল হয় মাফ করে দিস, ঠিক আছে। ফৈজাবাদ হচ্ছে মৌলভী আহমেদুল্লাহ। আর নেক্সট যেটা সব থেকে সোজা, ঝাঁসি, JHANSI, ঝাঁসি। লক্ষ্মীবাই বানান কি হবে রে? রানী লক্ষ্মীবাই, LXMI, লক্ষ্মীবাই, ঠিক আছে, বেশ। 1 2 3 4 করে নিবি। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে কটা, 7টা, এই কটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, সেই 7টাকে আমি একটা স্লাইডে করে দিলাম। স্ক্রিনশট নাও, যা নেবে নাও, কিন্তু মুখস্থ হয়ে যাওয়া চাই। ক্লিয়ার এদের অবধি? আমি একটু সাইড হয়ে যাচ্ছি, ওকে তাই হলো। কি দেখবো? কি বললো বুঝতে পারলাম না। আচ্ছা ইনবক্সে যে প্রশ্নগুলো করেছিস তোরা, আচ্ছা আমি দেখছি, দেখে নিচ্ছি, শেষ থেকেই দেখছি। কি বলেছিস? জিহাদ শব্দের অর্থ হলো কোনো বিষয়ের জন্য সংগ্রাম করা, ঠিক আছে, ভেরি গুড, কোনো বিষয়ের জন্য সংগ্রাম করা, কিন্তু বিষয়টা হচ্ছে, ওই বিষয়টাতেই তো ভুল করে অনেকে, ঠিক আছে। অনেকে বিভিন্ন রাজারা জিহাদ শব্দটাকে মিসইউজ করে এসছে, ঠিক আছে, বা অন্য ধর্মের প্রতি সংঘর্ষ, এই টাইপের জিহাদকে সবসময় ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কিন্তু জিহাদের অর্থ সেটা নয়। যেমন মানে কি বলবো, ইভিলের ওপর জয় পাওয়া, ঠিক আছে, ইভিলকে ডিস্ট্রয় করা বা ইভিলকে জয় করাটাই হচ্ছে জিহাদ,
ঠিক আছে, বা ইভিলের এগেনস্টে যে যুদ্ধ সেটাই হচ্ছে জিহাদ। এবার এই ইভিলটা এখানে কোন ইভিল, আমার শত্রুটাকে, আমার শত্রু হচ্ছে ইটার্নাল যে ইভিল আছে, অন্তরের ভেতরে যে শত্রুতাগুলো কাজ করছে, যে শত্রু আমাকে কি করছে, আমাকে বাজে কাজ করতে প্রণোদিত করছে, আমাকে প্ররোচিত করছে। ঠিক আছে, দেখ মন তো কি বলবো কার কন্ট্রোলে থাকে, মন পুরোপুরি, মন কাকে রেগুলেট করছে না, যে একদম পুরো কি বলবো আধ্যাত্মিক লেভেলে পৌঁছে গেছে তাকেই শুধুমাত্র মন কন্ট্রোল করতে পারছে না, বাকি তো মনের অনেক রকমের ইচ্ছা হয়। ঠিক আছে, তা যে সমস্ত ইভিল জিনিসগুলো মন তোমাকে করাতে চাইছে সেগুলোর উপর জয় পাওয়াটা, তোমাকে নেশা করাতে চাইছে, তুমি সেখান থেকে দূরে থাকতো। ঠিক আছে, তোমাকে অন্য কিছু কাজ যেগুলো তোমার উচিত নয়, যে সমস্ত করাগুলো, সেগুলো থেকেও তুমি যেগুলো প্লিজার পাচ্ছ, আনন্দ পাচ্ছ, কিন্তু সেগুলো করা উচিত নয়। তো সেইগুলো থেকে সেই মনের ওপর তোমার কন্ট্রোল বা মনের ওপর তোমার জয়টাই হচ্ছে অ্যাকচুয়ালি জিহাদের মানে। হুম।